আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বইয়ের ষষ্ঠ অধ্যায় লিনিয়ার প্রোগ্রামিং বা একমাত্রিক কার্যক্রম এর জ্যামিতিক, গ্রাফিক্যাল বা রৈখিক এর মাধ্যমে সর্বোচ্চকরণ মান ও বিন্দু বাহির করব। এটা কিভাবে বাহির করব সেটাই আজকে দেখাবো। প্রথমে যদি প্রশ্নটা লিখি তাহলে প্রশ্নটা লেখা পর্যন্ত স্কিপ করি। আচ্ছা, আমাদের প্রশ্নটা লেখা হয়ে গেছে। এখানে প্রশ্নটা আসলে এই অধ্যায়ের প্রায় সবগুলারই একই হয়। সর্বোচ্চকরণ, পাই বা মুনাফা, অঋণাত অসমতা শর্ত, এখানে দুইটা আছে, এবং অঋণাত্মক শর্ত। আচ্ছা, তাহলে এখন আমরা সমাধান করি। সমাধান দেওয়া আছে, এখানে যা দেওয়া আছে এই সবগুলা এখানে লিখতে হবে। আচ্ছা, তারপর এখন আমরা এখানে লিখতে পারি যে অসমতা শর্তগুলা, এই যে অসমতা শর্তগুলোকে সমতা করে পাই। অসমতা শর্তগুলোকে সমতা করলে আমাদের আসবে প্রথম শর্ত x1 প্লাস 3x2 প্লাস এখানে একটা নতুন ভেরিয়েবল নিতে হবে, কারণ অসমতাকে সমতা করার জন্য। এখানে নতুন ভেরিয়েবল প্রথমের ক্ষেত্রে আমরা নিলাম হচ্ছে s1। h1 হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল। তাহলে এখন স্ল্যাগ ভেরিয়েবলের যে কোনো মান আসলে ইকুয়াল টু 6 এটা হবে। মানে কোন মানের জন্য 6 নেব এটা পরে আসবে, অঙ্কের শেষে এটা বাহির করতে পারবো। আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণ যদি দেই, হ্যাঁ দেওয়া যায়। আচ্ছা, তাহলে 2 নম্বর সমীকরণে আবার দ্বিতীয় অসমতা শর্ত আসবে, যেমন 3x1 প্লাস 3x2 সরি প্লাস s2 6, এটা হচ্ছে দ্বিতীয় অসমতা শর্ত। এটাকে সমতা করে পাইলাম, এখানে সমান চিহ্ন হবে। তাহলে অসমতা শর্তকে সমান করে পাই। দুঃখজনক বিষয় হলো সত্য, আমি ক্লাস নিয়েছি কিন্তু ভিডিও পজ করে। যাই হোক, এখানে যেটা লিখছি যে ঘাটতি চলকের মান, যেমন s1 এবং s2 এর মান শূন্য বিবেচনা করে নতুন সমীকরণ পাই। এগুলোর মান যদি শূন্য ধরি তাহলে নতুন সমীকরণ হবে এটা। এখন নতুন সমীকরণের ক্ষেত্রে প্রত্যেকটা সমীকরণ থেকে এখন আমাদের অ্যান্সার বাহির করতে হবে। তাহলে এখানে জায়গা না হলে পরের পেজে যাই। এখানে লিখব 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণটা এখানে কি দেওয়া আছে, x1 প্লাস মেবি 3x1, হ্যাঁ 3x2 ইকুয়াল টু 6। এখানে x1 এর মান যদি শূন্য ধরি, ইকুয়াল টু শূন্য হলে 3x2 ইকুয়াল টু 6, মানে x2 এর মানটা আমাদেরকে বাহির করতে হবে। তাহলে x এর মান শূন্য হলে 3x2 ইকুয়াল টু 6 কেন লিখলাম, x1 ইকুয়াল টু যদি শূন্য ধরি তাহলে x1 এর মান শূন্য হবে। তাহলে এখানে শূন্য প্লাস 3x2 ইকুয়াল টু 6, তাহলে শূন্যর কোনো দাম নাই, তাহলে অবশ্যই শূন্য দেওয়া না দেওয়া সমান। তাহলে শুধুমাত্র এটা লিখলেই হবে 3x2 প্লাস ইকুয়াল টু 6। 3x2 ইকুয়াল টু 6 লিখলাম। 3x2 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে গেলে হবে ভাগ। x2 ইকুয়াল টু 6/3। 6কে 3 দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে 2, তাহলে x2 ইকুয়াল টু 2। আবার 1 নম্বর সমীকরণে x2 এর মান শূন্য বিবেচনা করলে এবার x1 এর মানটা বাহির করব, যেমন x1 প্লাস 3 ইন্টু x2 এর মান আমরা শূন্য ধরবো, শূন্য ইকুয়াল টু 6। তাহলে x1 প্লাস শূন্য
ইন্টু 3। কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে সেই সংখ্যাটা শূন্য হয়ে যায়, তাহলে শূন্য ইকুয়াল টু 6। শূন্য এর কোনো দাম নাই, দেওয়া না দেওয়া একই কথা। তাহলে অতএব x1 ইকুয়াল টু 6। তাহলে এখানে x1 এবং x2 এর মান 1 নম্বর সমীকরণে পাইলাম 2 এবং 6। আবার 2 নং সমীকরণ থেকে পাই 2 নং সমীকরণ থেকে পাই 2 নং সমীকরণের ক্ষেত্রে 2 নং এর সমীকরণের ক্ষেত্রে মেবি ছিল এখানে, হ্যাঁ এখানে আছে 3x1 প্লাস 3x2, 3x1 প্লাস 3x2 ইকুয়াল টু 9। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে এখানে করে আসব যে x1 ইকুয়াল টু 0 হলে x2 এর মানটা প্রথমে বাইর করব। তাহলে 3 ইন্টু 0 প্লাস 3x2 ইকুয়াল টু 9। 0, তাহলে 3x2 ইকুয়াল টু 9। অতএব x2 ইকুয়াল টু 9/3। 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 3 কে 9 ইকুয়াল টু 3। x2 এর মান 3 আসলো। তাহলে আবার যদি x2 ইকুয়াল টু 0 ধরি, মানে x2 0 হলে 2 নম্বর সমীকরণে কি আসবে 3 ইন্টু x1 প্লাস 3 ইন্টু x2 এর মান এখানে 0 ধরবো, তাহলে 3 ইন্টু 0 ইকুয়াল টু 9। তাহলে 3x1 প্লাস 3 ইন্টু 0 ইকুয়াল টু 0, 0 ইকুয়াল টু 9। অতএব x1 ইকুয়াল টু 0, দেওয়া না দেওয়া একই কথা, গুণ অবস্থায় আসছে, ভাগ হয়ে যাবে, 9/3 ইকুয়াল টু 3 হবে। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণে x1 এর মান 6 পাইলাম এবং x2 এর মান 2 পাইলাম। আবার 2 নম্বর সমীকরণে মানে x1 কে 0 ধরলে x2 এর মান 3 পাইলাম এবং x2 কে 0 ধরলে x1 এর মান 3 পাইলাম। এখন এই মানগুলোকে আমরা চিত্রে উপস্থাপন করব। উপরের তথ্যগুলোর আলোকে চিত্র অঙ্কন করলে চিত্র অঙ্কন করি। যদি এখানে চিত্র অঙ্কন করি তাহলে চিত্রটা কি আছে, এখানে আছে দুইটা অক্ষ x1 এবং x2। এখানে সাধারণত চলক হবে দুইটাই, সমীকরণ যতগুলাই হোক চলক হবে দুইটাই, দুইটা না হলে চিত্র অঙ্কন করা যাবে না। চিত্রের ক্ষেত্রে দুইটাই সবসময় চলক হবে। তাহলে চলক দুইটা হলে একটা হবে x1 একটা x2। তাহলে এখন যদি আমরা অঙ্কন করি তাহলে এখানে হবে, ধরলাম এটা x1, এটা হচ্ছে x2। 0, x1 এর সর্বোচ্চ মান আমাদের কত এখানে ছিল x1, এখানে x1 এর সর্বোচ্চ মান 6 এবং এখানে x1 এর মান হচ্ছে 3, তাহলে x1 এর সর্বোচ্চ মান 6। 6 যদি আট করি তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, এবার x2 এর ক্ষেত্রে সর্বোচ্চ মান কত, এখানে আছে 2, এখানে x2 এর মান সর্বোচ্চ মান 3, তাহলে 3 1 2 3 1 2 3। এখানে আসলে গ্রাফে অঙ্কন করলে সব থেকে ভালো হয়। আমি খাতায় অঙ্কন করে দিচ্ছি আপাতত, পরবর্তীতে আসলে গ্রাফে এখানে অঙ্কন করা উচিত। তাহলে এখানে যদি সমীকরণটা আমরা দেখি, একই জায়গায় করা উচিত ছিল। তাহলে কি সমীকরণটা সাইডে লিখব? এখান থেকে দেখি, এখানে বলা আছে প্রথমে x1 = 0 হলে x1 = 0 হলে
x2 ইকুয়াল টু 2 হবে। তাহলে এই চিত্র এটা আগে অঙ্কন করি। x1 0 হলে x2 হবে 2। x1 যদি 0 হয় তাহলে x2 এর মান হবে 2। 0 1 2 3 4 5 6, তাহলে x1 0 হলে ঠিক এই রাশির সমান পুরোটাই হচ্ছে x1 এর মান 0। আবার যদি x2 0 হয় তাহলে এই যে এই পুরাটা রাশি x2 এর মান 0 হবে। এখানে উঠলে 1 হবে x2 এর মান, 2 হবে, 3 হবে। তাহলে x1 এর মান 0 আছে এবং x2 এর মান 2 আছে, তাহলে এখানে হবে, এখানে x1 এর মান 0, x2 এর মান 2। আবার প্রথম সমীকরণের ক্ষেত্রে x2 এর মান 0 হলে x2 ইকুয়াল টু 0 এখানে ধরছি, তাহলে x1 ইকুয়াল টু 6 হচ্ছে। x2 0 হলে x1 হচ্ছে 6, x2 এর মান 0 হলে x1 হচ্ছে 6, তাহলে বিন্দুটা হবে এখানে। এখন সমীকরণ এক, 1 নম্বর সমীকরণ থেকে যেহেতু এই দুইটা মান পাইছি, দুইটা 0 বিবেচনা করে x1 এবং x2, তাহলে এই দুটা আগে সমান্তরালভাবে টানে নেই। স্কেলটা কোথায়, এই যে, তাহলে এটা টানে নিলাম। ওকে, এখন 2 নম্বর সমীকরণে আসা যাক। 2 নম্বর সমীকরণে এখানে আছে x1 0 হলে x2 3, 3 হবে। x1 0 হলে x2 হবে 3, x1 0, x2 3, তাহলে এই মানটা এখানে। আচ্ছা, আবার আরেকটা, সেটা হচ্ছে x2 ইকুয়াল টু 0 হলে x1 ইকুয়াল টু 3, তাহলে x2 0, x1 3, x2 হচ্ছে 0 মানে এই লাইনে, এবং x1 হচ্ছে সরি 0, তাহলে x1 হচ্ছে কত, 3, x1 3, তার মানে এখানে। এখানে হচ্ছে x2 এর মান 0, কারণ 0 এই লাইনটা পুরোটা x2 এর মান 0, 3, এবং x1 এর মান 3 এবং x2 এর মান 0। তাহলে এটা আবার টানি আগে সমান্তরালভাবে, এই যে এইভাবে চলে আসছে। তাহলে এখানে আমরা যদি একটা বিন্দু দেই তাহলে আহ, আমাদের কাম্য অঞ্চল আসলে কোনটা হবে? যদি বলা হয় কাম্য অঞ্চল কোনটা হবে, কাম্য অঞ্চল হবে এ, বি, সি, ডি, এই 4টা বিন্দুর সংমিশ্রণে, মানে এই অঞ্চলটা হবে আমাদের কাম্য অঞ্চল। কাম্য অঞ্চলের বাইরে যাইতে পারবো না, কারণ এটা আমাদের সীমা শর্তের বাইরে। সীমা শর্তের বাইরে আমরা কখনো যাইতে পারবো না। সীমা শর্তের ভিতরেই কাম্য অঞ্চলগুলোর মধ্যে 4টা বিন্দু পাইছি। 4টা বিন্দুর মধ্যে কোনটা বিন্দুতে আমরা উৎপাদন করব, উৎপাদন করলে আমাদের প্রফিট মানে মুনাফা সর্বোচ্চ হবে, সেই বিন্দুটা আমাদের বাইর করা লক্ষ্য। তাহলে এখানে আমাদের বিন্দুগুলা থেকে বাইর করতে হবে কোনটা কোন বিন্দু। যেমন যদি প্রথমে ধরি এ বিন্দু, এ বিন্দুর সমাধান, এ বিন্দুর সমাধান, এ বিন্দুর সমাধান করতে গেলে এ বিন্দুতে কি আছে, x1 এর মান 0 আছে এবং x2 এর মান 0 আছে। x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 0। তাহলে আমরা যে সমীকরণটা এখানে পাইছি, সমীকরণটা কোথায় গেল, হ্যাঁ, পাই ইকুয়াল টু 2x1 প্লাস 4x2, এখানে হচ্ছে পাই ইকুয়াল টু 2x1 প্লাস 4x2। তাহলে এখানে যদি x1 এর মানটা এখানে বসিয়ে দেই 2 ইন্টু 0 প্লাস x2 এর মানটা এখানে বসাই দেই 0, তাহলে এখানে মান কত আসতেছে, এটা 0, 0 দ্বারা গুণ করলে 0 হবে দুই দিকে, তাহলে মান হবে 0। অ্যান্সার তাহলে এ বিন্দুর সমাধান হচ্ছে পাই 0, মানে এখানে কোনো মুনাফা অর্জন করা যাবে না। এখন যদি বি বিন্দুর সমাধানে যাই, তাহলে আচ্ছা ডান দিকে লিখলাম বি বিন্দুর সমাধান, দেখা যাচ্ছে কি, হ্যাঁ, বি বিন্দুর সমাধান। বি বিন্দুতে কি আছে, বি বিন্দুতে x1, x1 এর মান 3 আছে, x1 ইকুয়াল টু 3। আবার x2 এর মান এই লাইনে, x2 এর মান পুরাটার মান 0, তাহলে x2 ইকুয়াল টু 0। এখন আবার সেই পাই মানে মুনাফা সমীকরণে বসাই দিই
আমরা জানি মুনাফা ইকুয়াল টু প্রশ্নে যেটা দেওয়া আছে 2x1 প্লাস 4x2 4x2। তাহলে x1 এবং x2 এর মানটা বসাই। 2 ইন্টু x1 হচ্ছে 3 প্লাস 4 ইন্টু x2 এর মান 0। এখানে 0 হলে এটা পুরোটাই 0 হবে। তাহলে বাম দিকে এটা গুণ আকারে আছে 3 দুগুণ 6। তাহলে পাই ইকুয়াল টু বি বিন্দুতে 6 হবে। তাহলে বি বিন্দুতে আমাদের উৎপাদন করলে মুনাফা 6 হবে। আবার এবার আসবো হচ্ছে সি বিন্দু। সি বিন্দুর সমাধান। সি বিন্দুর ক্ষেত্রে যদি আমাদের চিত্রটা একদম সম্পূর্ণরূপে সঠিক হয়, আবার গ্রাফে অঙ্কন করলে এটা আরো বেশি ভালো হয়। গ্রাফে সম্পূর্ণ সঠিক হলে আমরা এই সি বিন্দুর গাণিতিকভাবে সমাধান না করে জ্যামিতিকভাবে যদি সমাধান বাহির করতে পারি, তাহলে এইটা যদি ডাইরেক্ট এখানে আসে, যদি এটা ডাইরেক্ট এখানে আসে, এটা হয়তো বা 1.5 ডাইরেক্ট হতে পারে, এখানে একটু পয়েন্ট কম বেশি হতে পারে বা 1.5 হতে পারে। সন্দেহ আমরা দূর করার জন্য যদি ম্যাথমেটিক্যালি এটা সমাধান করি, তাহলে আমাদের প্রথমত সমীকরণ কি দেওয়া ছিল? প্রথমত সমীকরণ দেওয়া ছিল x1 প্লাস 3x2 ইকুয়াল টু 6। এখান থেকে সি বিন্দুতে আমরা দুটা মান বের করব, যেমন x1 প্লাস 3x2 ইকুয়াল টু 6, আরেকটা ছিল 3x1 প্লাস 3x2 ইকুয়াল টু 9। এখন এটা আমরা গাণিতিকভাবে x1 এবং x2 এর মান বাহির করব। সেটা কিভাবে? আমরা এই অঙ্কটা করছি সমীকরণ সমাধানের ক্ষেত্রে, ফার্স্ট ইয়ারেই করানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে দুইটা মান সেম, তাহলে প্লাস মাইনাস মানে বিয়োগ যদি করে দেই প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ, 1 নম্বর থেকে 2 নম্বর যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে এবং এই দুইটা কাটা যাবে। তাহলে এখানে থাকতেছে কি থাকতেছে 3x। আচ্ছা, x1 থেকে -3x যদি বিয়োগ করি -2x হবে, চিহ্ন বড় সংখ্যার বসবে। তাহলে এখানে আবারও চিহ্ন বড় সংখ্যার বসবে এবং বিয়োগ হবে। তাহলে সাইন বড় সংখ্যার হচ্ছে মাইনাস, 9 থেকে 6 বাদ দিলে হবে 3। তাহলে এখন দুই দিকে মাইনাস যদি কাটায় দেই তাহলে 2x ইকুয়াল টু 3। অতএব x ইকুয়াল টু 3/2। 3/2 যদি আমরা করি, 3 বাই, দেখা যাচ্ছে কি 3/2 ইকুয়াল টু 1.5। তাহলে এখানে লিখবো x1, সরি, x1 x1 ইকুয়াল টু 1.5। আবার যদি x1 এর মান, x1 এর মানটা পাইলাম 1.5, এটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলাম। এটা একটি সহজ সমীকরণ আছে, এখানে বসাই দিলাম। x1 এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই, এটা কথাই লিখতে হবে, আমি লিখতেছি না। x1 এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে x1 এর মান যদি 1 নম্বর সমীকরণে বসাই ইকুয়াল টু, তাহলে 1 নম্বর সমীকরণ x1 এর জায়গায় 1.5 প্লাস 3x2 ইকুয়াল টু 6। তাহলে এটা যদি লিখি তাহলে এখানে আসবে বা 3x2 ইকুয়াল টু 6 মাইনাস 1.5। 6 মাইনাস 1.5 যদি করি তাহলে এটা আসবে 4.5। যেমন 6 মাইনাস 1.5 ইকুয়াল টু 4.5। তাহলে আসলো 4.5। 4.5। আচ্ছা, তাহলে এক্সটা এখানে গুণ আকারে আছে, তাহলে যদি ভাগ হয়ে যায় ওই পাশে তাহলে 4.5/3। 4.5/3 অ্যান্সার বাই 3 যদি লিখি তাহলে এখানে আসবে কত? 1.5। হ্যাঁ, 1.5 ইকুয়াল টু 1.5। তাহলে এখানে মান কি হচ্ছে এই বিন্দুতে? এখানে হচ্ছে 1.5, এখানে হচ্ছে 1.5। x1 এর মান 1.5, 1.5। তাহলে এখন সি বিন্দুর সমাধানের ক্ষেত্রে যদি আরেকটু এদিকে নিয়ে যাই সি বিন্দুর সমাধান, তাহলে এখানে হচ্ছে x1 ইকুয়াল টু 1.5, x2 ইকুয়াল টু 1.5। তাহলে এখন আমাদের মুনাফা কত হবে? মুনাফা ইকুয়াল টু 2x1 প্লাস 4x2 ইকুয়াল টু
2x1 2 ইন্টু x1 এর মান হচ্ছে কত 1.5 প্লাস 4 ইন্টু 1.5, তাহলে এখানে কত হচ্ছে 1.5 দুগুণে 3 হবে, প্লাস 4 ইন্টু 1.5, এটা মেবি 6 হবে, 4 ইন্টু 1.5 ইকুয়াল টু 6, তাহলে 6 যোগ 3 ইকুয়াল টু 9, তাহলে এখানে মুনাফার পরিমাণ হচ্ছে 9। আচ্ছা, তাহলে আচ্ছা যদি শর্টকাটে এখানেই করি, তাহলে এখানে আরেকটা বিন্দু বাকি আছে, ডি বিন্দু। ডি বিন্দুর সমাধান, ডি বিন্দুর সমাধান করতে গেলে ডি বিন্দুতে x1 এর মান, এটাতে পুরাটাতে x1 এর মান 0, তাহলে ডি বিন্দুতে x1 এর মান 0 এবং x2 ইকুয়াল টু, ডি বিন্দুতে x2 এর মান হবে 2, তাহলে এই সমীকরণে 2 এর মান যদি বসাই, তাহলে 2x1 প্লাস 2 ইন্টু, আচ্ছা x2 লিখলাম, যেহেতু প্রথমেরটা লিখে নাই, 2 ইন্টু 0 ইকুয়াল টু 0 আসবে, প্লাস 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 আসবে, সরি 1 মিনিট, সরি 4 ইন্টু x2, 4 ইন্টু x2, তাহলে 4 ইন্টু 2 হবে। আচ্ছা, এটা আর একটু ভালোভাবে যদি অন্য পৃষ্ঠায় বা অন্য কোথাও করে দেই তাহলে ভালো হবে, আমার মতে কনফিউশন না রাখাই ভালো। তাহলে এখানে অন্য খাতা আনা স্টেও, অন্য খাতা বলতে আমি যদি এইটাই নিলাম, যেমন এখানে যদি লিখি ডি বিন্দুর সমাধান, ডি বিন্দুর সমাধান, আমরা জানি ডি বিন্দুতে x1 এর মান 0, x1 ইকুয়াল টু 0 এবং x2 এর মান 2, তাহলে মুনাফা অপেক্ষকে এখানে আমাদের কি আছে, মুনাফা 2x1 প্লাস 4x2, 2x1 প্লাস 4x2, তাহলে x1 এর মান 0, 2 ইন্টু 0 প্লাস x2 এর মান হচ্ছে 2, 4 ইন্টু 2, তাহলে 0 প্লাস 4 দুগুণে 8 ইকুয়াল টু 8, তাহলে এখন আমাদের ডি বিন্দুতে মুনাফার পরিমাণ হচ্ছে 8। এখন আমরা এখানে খেয়াল করব যে এ বিন্দুতে মুনাফার পরিমাণ হচ্ছে 0, বি বিন্দুতে মুনাফার পরিমাণ কত 6, সি বিন্দুতে মুনাফার পরিমাণ কত, সি বিন্দুতে মুনাফার পরিমাণ বাইর করলাম 9 এবং ডি বিন্দুতে মুনাফার পরিমাণ বাইর করলাম 8, তাহলে আমাদের সবচেয়ে বেশি মুনাফা হচ্ছে কোন বিন্দুতে, এ বি সি ডি কোনটাতে বেশি হচ্ছে, এখানে সি বিন্দুতে সবচেয়ে বেশি মুনাফা হচ্ছে, অর্থাৎ সি বিন্দুতে সবচেয়ে বেশি মুনাফা হচ্ছে এখানে। এখন যদি আমরা নির্ণয় সমাধানের ক্ষেত্রে যাই, তাহলে আমরা এখানে লিখতে পারি, পরের পেজে লিখি, যেহেতু সি বিন্দুতে মুনাফার পরিমাণ সর্বোচ্চ হচ্ছে, তাই হচ্ছে সি বিন্দু হলো সমাধানের কাম্য বিন্দু। এখানে যদি লিখি, যেহেতু সি বিন্দুতে মুনাফা সর্বোচ্চ হয়েছে, সেহেতু সি বিন্দু হলো সমাধানের কাম্য বিন্দু। আমার লেখা একটু খারাপ আর কি। এবং সি বিন্দুতে যদি ধরি আলগা চলক, যেমন x1 x2 এর মানগুলো কি হবে, যেমন সি বিন্দুতে x1 এর মান কিন্তু আমরা এখানে বাইর করছি ক্যালকুলেশন করে, এই যে সি বিন্দুতে x1 এর মান হচ্ছে 1.5 এবং x2 এর মানও 1.5, x1 এর মান 1.5
এবং x2 এর মান 1.5। এখন যদি আমরা আমাদের প্রথমে যেটা বলছিলাম, কোথায় গেল, হ্যাঁ এই যে আমরা যে নতুন ঘাটতি চলক যেটা নিলাম S1 এবং S2, S1 এবং S2 এর মানটা বাহির করব এখন। S1 এবং S2 এর মানটা যদি বাহির করি তাহলে আমরা এভাবে বাহির করতে পারবো। যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা আগে লিখব। যেমন সমীকরণটা দেওয়া ছিল x1 প্লাস 3x2 প্লাস s1 ইকুয়াল টু 6। এখানে আমরা x1 এবং x2 এর মান পাইলাম, তাহলে এখানে বসাই দিই। x1 হচ্ছে 1.5 প্লাস 3 ইন্টু 1.5 প্লাস s1 ইকুয়াল টু 6। তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 1.5 কত হচ্ছে 4.5। 4.5 প্লাস 1.5 ইকুয়াল টু 6 যদি ক্যালকুলেশনে করি তাহলে 3 ইন্টু 1.5 ইকুয়াল টু 4.5 প্লাস 1.5, এই 1.5টা নিলাম। প্রথমে এটা ক্যালকুলেশন করলাম, তারপর এটা করলাম, তাহলে ইকুয়াল আসছে 6। তাহলে 6 প্লাস s1 ইকুয়াল টু 6, বা অতএব s1 ইকুয়াল টু 6 মাইনাস 6, যোগ আছে বিয়োগ আকারে, ইকুয়াল 0। তাহলে s1 ইকুয়াল 0। আবার যদি করি তাহলে s2 এর মানটা বাইর করবো কিভাবে? তাহলে দ্বিতীয় সমীকরণে, আচ্ছা আবার s2 এর যে দ্বিতীয় মানটা আছে এটা বাইর করব। যেমন s2 এর দ্বিতীয় মান হচ্ছে 3x1 প্লাস 3x2 প্লাস s2 ইকুয়াল টু, এখানে কি লিখছে, ইকুয়াল টু 9, সরি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 3x1 প্লাস 3x2 প্লাস s2 ইকুয়াল টু 9। তাহলে s1 s2 এর মান বসাই, 3 ইন্টু 1.5 প্লাস 3 ইন্টু 1.5 প্লাস s2 ইকুয়াল টু 9। তাহলে এখানে হচ্ছে 4.5 প্লাস 4.5, এটার ক্যালকুলেশন দেখাই দিচ্ছি না, প্লাস s2 ইকুয়াল টু 9। তাহলে 4.5 প্লাস 4.5 ইকুয়াল টু 9, 9 প্লাস s2 ইকুয়াল টু 9, অতএব s2 ইকুয়াল টু 9 মাইনাস 9 ইকুয়াল টু 0, s2 এর মান 0, তার মানে ঘাটতি চলক নাই। s2 এর মান 0 ধরলে এটা সমান হচ্ছে। তাহলে যদি আমরা বলি এখানে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান সর্বমূলে আমাদের নির্ণয় সমাধান কি বেরোলো, পাই, মানে সর্বোচ্চ মুনাফা আমরা পাইলাম কত, 9। এই যে সর্বোচ্চ মুনাফা আমরা এখানে পেলাম সি বিন্দুতে 9, পাই ইকুয়াল টু 9। অবশ্যই আমরা সি বিন্দুতে উৎপাদন করতে চাইবো, যেহেতু সি বিন্দুতেই সর্বোচ্চ মুনাফা পাইছি। তাহলে এখানে x1 এর মান 1.5, x2 এর মান 1.5, এবং ঘাটতি চলক যেগুলো দিয়েছিলাম s1 ইকুয়াল টু 0, s2 এর মানও 0 বেরিয়েছে। এটা হচ্ছে নির্ণয় সমাধান। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি। এখানে সকাল থেকে একটু স্টাডি করার পর এটা বুঝতে পারলাম যে আসলে সর্বোচ্চকরণের ক্ষেত্রে আমার যেটা যুক্তি ছিল যে সবচেয়ে বড় বিন্দু, যেমন অন্য আরেকটা চিত্র যদি অঙ্কন করি, এটা আসলে পরীক্ষার জন্য এতটুকু দরকার নাই, নিজের বোঝার জন্য অর্থনীতি বিষয়টা সেটা এতটুকু পর্যন্ত বুঝতে পারি। যেমন যেমন এটি x2 x1 0, একই চিত্র, আমি মানগুলো দিচ্ছি না। এখানে যদি 1 হয় তাহলে এখানে ধরলাম 2, এখানে ধরলাম 3। এখানে সমীকরণের মাধ্যমে ঠিক একই যদি আসে তাহলে এখানে কাম্য অঞ্চল আসলে কোনটা হবে, কোনটাকে আমরা কাম্য অঞ্চল হিসেবে চিহ্নিত করব? এখানে আমাদের কাম্য অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে কোনটা, সর্বোচ্চকরণের ক্ষেত্রে এই যে কেন্দ্রের দিকে যে বিন্দুটা আছে, কেন্দ্রের দিকে যে সমীকরণ, মানে এটা যদি 1 নম্বর সমীকরণ ধরি তাহলে 1 নম্বর সমীকরণের এই দিকটা, এইটা হবে কেন্দ্রের দিকের। তাহলে এইটা হবে আমাদের কাম্য সমাধানের একটা অংশ, মানে ছায়াযুক্ত অঞ্চল। যেমন এখানে যেটা করা হয়েছিল, এখানে হচ্ছে এটা পুরাটাই হচ্ছে কাম্য সমাধানের অঞ্চল, এখানে হচ্ছে এটা। এক কথায়
এখানে সীমা শর্ত দেওয়া ছিল দুইটা। সীমা শর্ত দুইটার মধ্যে যেই সীমা শর্তটা সবচেয়ে কম বলতে এখানে যদি বোঝাই, সীমা শর্তের মধ্যে কোথায় গেল, এই যে সীমা শর্ত, এখানে আছে 6, এখানে আছে 9। এখানে আমরা কিন্তু সীমা শর্তের মধ্যে সবচেয়ে কম যেটা আছে সেটা নিব। এটা সীমা শর্ত 6 পর্যন্ত আছে, এটা সীমা শর্ত 9 পর্যন্ত আছে, তাহলে আমরা 9 পর্যন্ত যাইতে পারবো না, কারণ আমাদের কিছু ঘাটতি থেকে যাবে তাহলে। এই জন্য 6 পর্যন্ত সীমা শর্ত যেটা আছে সেটা নিতে হবে, যেটা কম আছে আর কি। তাহলে এক্ষেত্রে আমাদের সীমা শর্ত যেটা সবার নিচে মানে কেন্দ্রের দিকে যেই অপেক্ষকটা থাকবে সেই অপেক্ষকটা আমাদেরকে নিতে হবে, সেই অপেক্ষকটা বিবেচনা করে আমাদের কাজ করতে হবে, কারণ আমরা সীমা শর্তের বাহিরে গিয়ে কখনো উৎপাদন করতে পারবো না। তো এতটুকুই, হয়তোবা ঠিকমতো পরের কথাটা বোঝাতে পারি নাই, কিন্তু সর্বোচ্চকরণের ক্ষেত্রে সবার কেন্দ্রের দিকে যেটা থাকবে সেটা। আবার যদি সর্বনিম্নকরণের ক্ষেত্রে হয় তাহলে কেন্দ্রের বাহিরে, মানে যদি এই অপেক্ষক হয়, ধরলাম এটা, ধরলাম এটা, তাহলে কেন্দ্রের বাহিরে যে অংশটা থাকবে এরকম চিত্র অঙ্কন করার পর এই অংশটা হবে সর্বনিম্নকরণের ক্ষেত্রে আমাদের কাম্য উৎপাদন অঞ্চল। কাম্য উৎপাদন অঞ্চলের মধ্যে যেই বিন্দুটা আমাদের জন্য কাম্য সেই বিন্দুটাই, সেই বিন্দুটাতে আমাদের x1, x2, h1, h2 বা সর্বোচ্চ মুনাফার পরিমাণ এসব বাহির করতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।